আকাঙ্ক্ষা, ক্রয় ক্ষমতা এবং ক্রয়ের ইচ্ছা। অবশ্যই তোমরা এই তিনটা ওয়ার্ডের সাথে পরিচিত আছো। হ্যালো এইচএসসি পরীক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আমরা তোমাদের এই ইকোনমিক্সের টার্গেটেড 30টা ক্লাসের মধ্যে আজকে চতুর্থ ক্লাসে। অলরেডি আমরা তিনটা ক্লাসে প্রথম অধ্যায় এবং দ্বিতীয় অধ্যায়ের প্রথম পার্টটা এক্সপ্লেন করে ফেলছি। মিস করে থাকলে ওটা দেখে আসতে পারো। আজকে আমরা মূলত চতুর্থ ক্লাসে দেখবো যে চাহিদা এবং যোগানের বিধি, কিভাবে বিধিটা বের করতে হবে, বিধি থেকে প্রশ্ন আসে। বিধির ব্যতিক্রম, সূচি, রেখা, আপেক্ষক এবং ঢাল। আমি আগে মেনশন করি, আমরা মূলত শুধু এখানে সিকিউ নিয়ে আলোচনা করব, যে সিকিউ প্রশ্নটা কোথা থেকে আসবে এবং সিকিউ প্রশ্নের কিভাবে বেস্ট ভাবে আমরা অ্যান্সারটা করতে পারবো। তাই এখানে আমরা এমসিকিউ বা ছোট ছোট সূত্রগুলো নিয়ে আলোচনা করব না, এর জন্য বিস্তারিত ক্লাস থাকবে। ওকে, তাহলে একটু আগে আমি কি করলাম বলতো? আকাঙ্ক্ষা, ক্রয়ের ইচ্ছা এবং ক্রয় ক্ষমতা, এই তিনটা যখন ওয়ার্ড থাকবে তখন তাকে আমরা কি বলবো বলতো? চাহিদা। তাহলে চাহিদাটাকে আমরা বোঝার চেষ্টা করি খুব সহজ ভাষায়। দেখো, ছোট্ট একটা উদাহরণ দেই। উদাহরণটা হচ্ছে আইফোনের। আইফোন পাওয়ার তো সবারই ইচ্ছা আছে, তাই না? কিন্তু আইফোনের চাহিদা কতজনের আছে এটা আমরা একটু ফার্স্ট টাইম দেখার চেষ্টা করব। ওকে, আমরা জানি চাহিদা হইতে গেলে তিনটা শর্ত লাগে। কয়টা শর্ত লাগে? তিনটা। যদি খ নাম্বারে আসে চাহিদা নিয়ে লেখো, তাহলে অবশ্যই তোমরা এই তিনটা শর্তকে মেনশন করবে যে চাহিদা হইতে গেলে কয়টা শর্ত লাগবে? তিনটা শর্ত লাগবে। ফার্স্ট টাইম দেখো, আমাদের গ্রুপে ধরো একটা গ্রুপে 10 জন ফ্রেন্ড আছে। কতজন ফ্রেন্ড আছে? 10 জন। কতজন আমরা বলতেছি? 10 জন ফ্রেন্ড আছে। তো দেখা যায় সবার ইনকাম, সবার ইচ্ছা, সবার রুচি তো সেম হয় না, এক একজনের এক এক রকম হয়। তো সেই জায়গা থেকে আমাদের 10 জন ফ্রেন্ডের মধ্যে ধরো 3 জন ফ্রেন্ডের কোনো আকাঙ্ক্ষাই নেই, মানে হচ্ছে পাওয়ার ইচ্ছাই নেই যে আইফোনটা পাওয়ার ইচ্ছা। আমাদের 3 জন ফ্রেন্ডের কি নেই বলতো? আইফোনটা পাওয়ারই কোনো ইচ্ছা নেই। আবার যদি এখান থেকে ধরি 5 জন ফ্রেন্ডের এটা হচ্ছে মানে ক্রয়ের সামর্থ্য নেই, ক্রয় সামর্থ্য নেই। আবার যদি আমি বাকি 2 জন ফ্রেন্ডের ধরি, যে 2 জন ফ্রেন্ডের এই মানে হচ্ছে একজন ফ্রেন্ডের, ধরো এখানে একজন ফ্রেন্ডের কি নেই বলতো? এইটা হচ্ছে তোমার ব্যয় করা, অর্থ ব্যয়ের কোনো ইচ্ছা নেই, অর্থ ব্যয়। শুধুমাত্র একজনের এই তিনটা শর্তই আছে। তাহলে এইখানে শর্ত কতটা আছে বলতো? একজন শর্তটা ফুলফিল করে, ক্রয়ের ইচ্ছা রাখে, ক্রয়ের সামর্থ্য রাখে এবং ওখানে অর্থ ব্যয় করতে চায়। তাহলে একজন আইফোন বিক্রেতা কার কাছে আইফোনটা বিক্রি করতে যাবে? অবশ্যই একজনের কাছে, কারণ ওই একজনেরই চাহিদা আছে। তাহলে চাহিদা হইতে গেলে সবসময় মাথায় রাখবে শর্ত রাখতে হবে তিনটা। পাওয়ার ইচ্ছা বা যাকে আকাঙ্ক্ষা বলা হচ্ছে, ক্রয় সামর্থ্য। অবশ্যই ওইটা ক্রয় করতে 1 লাখ টাকা, যেমন আইফোনটার দাম অবশ্যই তো মানে মিনিমাম 1 লাখ 1.5 লাখ টাকা হবে, ওইটা তার হাতে থাকতে হবে এবং ওইটা ক্রয়ে অর্থ ব্যয়ের ইচ্ছা থাকতে হবে। এই তিনটা শর্ত পূরণ হয় তাহলে কি হবে বলতো? ওই আইফোনটার চাহিদা হবে। এখন চাহিদার একটা কি থাকে বলতো? বিধি। তাহলে আমি আশা করবো তোমাদের অলরেডি চাহিদার 3টে শর্ত কমপ্লিট আছে। অবশ্যই তোমাদেরকে খ নাম্বারে কমন পাইতে পারো যে চাহিদার 3টে শর্ত লেখো বা চাহিদা হইতে গেলে কোন শর্তগুলো লেখে সেটা লেখো, সুন্দরভাবে আনসার করতে পারবা। এখন খ নাম্বার মানে অনেক সময় আমাদের বিধি থেকে খ নাম্বারটা মাস্ট বি চলে আসে, মানে এটা খ নাম্বার আসার জন্য খুব গুরুত্বপূর্ণ একটা জায়গা। তাহলে আমরা একটু বিধিটা বোঝার চেষ্টা করি। আমরা একসঙ্গে চাহিদা বুঝবো, যোগানও বুঝবো। আচ্ছা, চাহিদাটাকে যখন ব্যাখ্যা করলাম তাহলে একটু যোগানটা দেখো। ধরো তোমাদের বাসার পাশে একটা মার্কেট আছে, ওকে? তো সেই মার্কেটটাতে ধরো রেগুলার ডিম ক্রয় বিক্রয় হয় 5,000, বুঝছো? কতগুলো ক্রয় বিক্রয় হয়? 5,000। তো তোমাদের যে ডিম বিক্রেতাগুলো আছে, ধরো 5 জন, এক একজন 1,000 করে ডিম নিয়ে আসতেছে, 1,000 করে ডিম নিয়ে আসতেছে। তাহলে 5 জন মিলে কত হাজার আনবে বলতো? 5,000 আনবে। ওকে, তাহলে 5 জন মিলে 5,000। তো এই যে এই মার্কেটের চাহিদা কতগুলা? চাহিদা হচ্ছে 5,000 এবং সেই অনুযায়ী বিক্রেতারা সেইখানে বিক্রয় করার চেষ্টা করতেছে। তো চাহিদার সঙ্গে বা চাহিদার মানে আমাদের কি পরিমাণ চাহিদা আছে সেটা ফুলফিল করার যে সিস্টেমটা, তাকে আমরা বলবো যোগান। চাহিদা যোগান যখন ভারসাম্য করে তখন মার্কেটটা ব্যালেন্স থাকে। আমরা অবশ্য ভারসাম্য নিয়ে পড়বো নেক্সট ক্লাসে আমরা ভারসাম্য নিয়ে অনেক সুন্দরভাবে ব্যাখ্যা করে ওই ক্লাসটা কমপ্লিট করব। ওকে, তো এই ক্লাসে আমরা মূলত চাহিদা যোগান নেওয়া মানে যোগানের বিধির ব্যতিক্রম, সূচি, রেখা এবং আপেক্ষক ঢাল দেখার চেষ্টা করব। দেখো, একসঙ্গে আমি এতগুলো পয়েন্ট কেন রাখছি? কারণ আমাদের টোটাল 30টা ক্লাসের মধ্যে ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার সম্পূর্ণ সিলেবাস কমপ্লিট করব। তাই ধৈর্য নিয়ে ক্লাসগুলো দেখতে হবে এবং ইম্পর্টেন্ট জায়গাগুলো খুব ভালোভাবে খাতার মধ্যে নোট করে সিকিউটাকে মাথার মধ্যে নিতে হবে। ওকে, তো ফার্স্ট টাইম দেখো আমরা চাহিদা বা যোগানটা সুন্দরভাবে বুঝে ফেললাম। এখন দেখো বিধি জিনিসটা কি? দেখো, আমাদের নিয়ম কি বলে না, বিধাতা আমাদের একটা নিয়ম করে দিচ্ছে, জন্ম মৃত্যু। জন্মগ্রহণ করতে হবে, মাঝখানে খাওয়া দাওয়া করতে হবে, ঘোরাঘুরি করা লাগবে, পড়াশোনা করা লাগবে, গার্লফ্রেন্ড থাকবে, বয়ফ্রেন্ড থাকবে, এইসব অনেক কিছু করার পর আবার আমরা ঠিকভাবে কি করবো বলতো? মারা যাবো। তো
কেউ তাড়াতাড়ি মরতেছে, কেউ দেরিতে মরতেছে, তাড়াতাড়ি দেরিতে, এর মাঝখানেই হচ্ছে জন্ম মৃত্যুর সময়টার ব্যবধান হয়। তাই আমরা বিধাতা আমাদের একটা কি বলছে বলতো সিস্টেমের মধ্যে ফেলাই দিচ্ছে, ওই সিস্টেমের মধ্যে আমরা পর্যায়ক্রমে ঘুরতেই আসি। তার মানে বিধি বলতে আমরা কি বলতে পারি বলতো? বিধির অপর নাম আমরা বলতে পারি নিয়ম। বিধির অপর নাম কি বলতে পারি বলতো? নিয়ম। যে একটা নিয়মের মধ্যে থাকে, তাহলে চাহিদা একটা নিয়মের মধ্যে থাকে এবং যোগান একটা নিয়মের মধ্যে থাকে। তাহলে আমি একটু আগে দুইটা জিনিসকে মেনশন করলাম, কি কি ছিল? একটা জন্ম আর একটা মৃত্যু। দেখো আমাদের চাহিদা যখন অ্যানালাইসিস করব তখন এখানে আমাদের দুটো জিনিস আসবে, একটা হচ্ছে মানে পরিমাপ আর একটা হচ্ছে দাম। ধরো এটাকে আমরা জন্মের সঙ্গে তুলনা করতে পারি আর এটাকে কিসের সঙ্গে তুলনা করতে পারি? মৃত্যু। তাহলে একটা হবে আমাদের জন্ম আর একটা কি হবে বলতো? মৃত্যুর সঙ্গে আমরা তুলনা করতে পারি। তো চাহিদার দুটো জিনিস থাকবে, একটা পরিমাপ আর একটা দাম। এখন দেখো কিছু কিছু মানুষ আছে খুব হেলদি লাইফ লিড করে, তারা বেশি খাওয়া দাওয়া করে, সুন্দরভাবে থাকার পর জীবনটাকে একটু সুন্দরভাবে কাটিয়ে নেয়, তারা দেখা যায় অনেক অসুস্থ কম হয়। তোমাদের ফ্রেন্ড সার্কেলের মধ্যে দেখবা যে খুব তাড়াতাড়ি কিছু ফ্রেন্ড অসুস্থ হয়ে পড়তেছে, যে ফ্রেন্ডগুলো অনেক তাড়াতাড়ি অসুস্থ হয়ে পড়বে তাদের নামটা কমেন্ট বক্সে মেনশন করো। ওকে, তো তাদেরকে যাতে হচ্ছে আমরা চাহিদার মাধ্যমে বুঝাইতে পারি যে কিভাবে তার জীবনটা সুন্দরভাবে লিড করতে হবে বা সুন্দরভাবে হচ্ছে তাকে জীবনটা উপভোগ করতে হবে। তো এই যে কিছু কিছু মানে হচ্ছে আমাদের জন্ম মৃত্যুর ব্যবধানটা কখন সুন্দর হয়? যখন আমরা জন্মটাকে অনেক উপভোগ করি, কিছু ইনপুট দেই, ভালো ভালো ইনপুট গুলোতে আউটপুটটা ভালোভাবে বের হয়। সেম ভাবে আমরা এই যে চাহিদা বৃদ্ধির মধ্যে দুটো জিনিস দেখি, একটা পরিমাপ আর একটা দাম। দেখো চাহিদা বৃদ্ধির একটা বিশাল বড় সংজ্ঞা আছে, ওই সংজ্ঞা মনে রাখার দরকার নেই, দুটো জিনিস জাস্ট মাথায় রাখবা। যেমন দাম কম, কি বলতো? দাম কম, চাহিদা বেশি। আমরা উদাহরণের মাধ্যমে দেখব। এবং দাম বেশি, চাহিদা কম। ওকে, তো একটা জিনিস দেখো, দাম কম চাহিদা বেশি, দাম বেশি চাহিদা কম। আমি বলছিলাম যে আমরা জন্মগ্রহণ করার পর ভালো খাওয়া দাওয়া করবো, সুন্দর জীবনযাপন করব, ভালো মানে হচ্ছে আমাদের এটা কি সমমুখী সম্পর্ক। আর চাহিদার ক্ষেত্রে আমরা তাহলে কি দেখতেছি? অপোজিট সম্পর্ক। কারণ আমরা আমাদের জীবন ও মৃত্যুর সংজ্ঞাটাকে যোগানের সঙ্গে মিলাই ফেলতে পারি। ওকে, তার মানে দাম কম থাকলে চাহিদা কি থাকবে? বেশি থাকবে। এবং দাম বেশি থাকলে চাহিদা কি থাকবে? কম থাকবে। তার মানে তুমি খারাপ খাবার বেশি খাওয়া, তোমার মৃত্যুর দিনগুলো তাড়াতাড়ি চলে আসবে। এই যে একটা ভিডিও আছে না, যে আমরা মদ পান করবো তাড়াতাড়ি মারা যাবো, মদ পানের একটা সবচেয়ে বড় বেনিফিট, মিমটা কিন্তু অনেক ভাইরাল ছিল। ওকে, তো ওইরকম মিমে তুমি যত মানে খারাপ খাবার খাওয়া তুমি তত তাড়াতাড়ি মারা যাবে। চাহিদাতে আমরা কি থাকে? দাম কম থাকে, দাম কি থাকে? কম, চাহিদা কি থাকে? বেশি। এবং দাম বেশি থাকে এবং চাহিদা কি থাকে বলতো? কম। ছোট্ট একটা উদাহরণের মাধ্যমে দেখি। যেমন ধরো কোনো মার্কেটে আজকে হচ্ছে তোমার মাছের বাজার। কিসের বাজার বলতো? মাছের বাজারে। ওকে, তো মাছের বাজারে দেখো আজকে যদি আমাদের মাছটা 100 টাকা কেজি হয়, কত টাকা কেজি হয়? 100 টাকা কেজি। ওইটা চাহিদা হচ্ছে 10 কেজি, মানে 10টা খালা এসে মাছগুলা কিনবে, 10টা খালা এসে 10 কেজি মাছ কিনে নিয়ে চলে যাবে। কিন্তু যখন মাছটার দাম হয়ে যাবে তোমার 80 টাকা, কত টাকা? 80 টাকা, তখন চাহিদাটা বেড়ে যাবে, যে না রে কম দামে পাওয়া যাইতেছে, চল মাছগুলো একটু বেশি করে কিনে নিই বা বেশি বেশি মাছ কিনি। তখন দেখা যাবে এটা হয়ে গেছে 15 কেজি। আবার যখন তোমার এটা থাকবে বলো কত, তো 50, তখন দেখা যাবে এটার চাহিদা হবে 20 কেজি। দেখো এই জায়গায় থেকে এটা ডাউন হইতেছে, আর এইটা কিন্তু কি হইতেছে বলতো? বেশি হইতেছে। দাম 100 টাকা, চাহিদা 10 কেজি। দাম 80 টাকা, চাহিদা 15 কেজি। দাম 50 টাকা, চাহিদা কত কেজি বলতো? 20 কেজি। এখানে সম্পর্কটা কেমন? বিপরীতমুখী। এখানে সম্পর্কটা কেমন বলতো? বিপরীতমুখী। ওকে, তার মানে আমরা যখন চাহিদা বৃদ্ধিটাকে ব্যাখ্যা করব তখন দেখবো যে চাহিদার নিয়মটা কিভাবে যাচ্ছে। চাহিদার নিয়ম অনুযায়ী দাম কম চাহিদা বেশি থাকবে। তার মানে কোনো মার্কেটে যদি দাম কম থাকে তাহলে চাহিদা বৃদ্ধি পাবে, এবং দাম যদি বেশি থাকে চাহিদা কমে যাবে। দাম এবং চাহিদার মধ্যে সম্পর্কটা কিরূপ বলতো? বিপরীতমুখী। এই বিপরীতমুখী সম্পর্ককেই কি বলা হয়? চাহিদা বিধি। তাহলে আশা করি তোমরা অলরেডি চাহিদা বিধিটা বুঝতে পারছো। খ নম্বরে এটা সুন্দর আসবে, তখন উপরে লিখবা দাম কম চাহিদা বেশি, দাম বেশি চাহিদা কম, বিপরীতমুখী সম্পর্ক, তাকে চাহিদা বিধি বলা হয়। সহজ ভাষায় লিখে দিবা এবং সঙ্গে একটা সুন্দরভাবে উদাহরণ দিবা, উদাহরণ দিয়ে বুঝাই দিবা। খ নম্বর তোমরা 2-2 পাবা। এই বিধি থেকেই কিন্তু আমাদের বাকি জিনিসগুলো আসে। তুমি যদি বিধিটা ক্লিয়ার থাকো তাহলে বিধির ব্যতিক্রম, সূচি, রেখা, আপেক্ষক, ঢাল খুব সুন্দরভাবে বুঝতে পারবা।
ওকে, যেহেতু আমরা চাহিদার সাথে যোগান একসঙ্গেই পড়বো, তাহলে এখানে চাহিদার পাশাপাশি আমরা যোগানটাকে বোঝার চেষ্টা করি। দেখো এটা কিন্তু ছিল চাহিদা বিধি, চাহিদা বিধি। এবার আমরা দেখবো যোগান বিধি, যোগান বিধি। আচ্ছা, তো যোগান বিধিটা যখন দেখবা তখন মাথায় রাখবা যে যোগানের উল্টা, এর উল্টা। উল্টাটা মানে কি, যে এখানে দাম কম, দাম কম, যোগান কম, এবং দাম বেশি, যোগান বেশি। তার মানে এখন দেখো তুমি একজন মার্কেটার, তুমি মার্কেটার বলতে তুমি প্রোডাক্ট প্রডিউস করো, তুমি প্রোডাক্ট উৎপাদন করো, সেই প্রোডাক্টগুলো তুমি মার্কেটে দিবা। আজকে দেখা যায় মার্কেটটা ডাউন মানে কম, তুমি কি তোমার প্রোডাক্টগুলো ছাড়তে চাইবা? যাবা না। আবার দেখা যায় মার্কেটের দামটা অনেক বেশি, তুমি বেশি বেশি প্রোডাক্ট হচ্ছে মার্কেটে ছাড়তে চাইবা। তো এই যে দাম কমে তুমি মার্কেটে প্রোডাক্ট কম ছাড়তেছো এবং দাম বেশিতে মার্কেটে প্রোডাক্ট বেশি ছাড়তেছো, এইটাকেই মূলত বলা হয় যোগান। কারণ আমরা একটু আগে দেখছি যে মার্কেটে কি পরিমাণ চাহিদা থাকবে সেই পরিমাণ পণ্য ওখানে সাপ্লাই দেওয়াকে আমরা হচ্ছে যোগান বলবো। ওকে, তো যোগানের সময় বিধির সময় কি থাকে বলতো? দাম কম, যোগান কম, দাম বেশি, যোগান বেশি। এখানে সম্পর্কটা কি রূপ বলতো? সমমুখী, সমমুখী। ওকে, তো সমমুখী সম্পর্ক তাকে আমরা কি বলবো? যোগান বিধি। কি এই সমমুখী সম্পর্ক থেকে কিন্তু আমাদের সূচির চিত্রটা উপর এবং নিচে চলে যাবে, এটা আমরা একটু পর দেখবো। একটু আগে দেখবো দাম কম, যোগান যোগান কম, দাম বেশি, যোগান বেশি। একটা ছোট্ট উদাহরণের মধ্যে দেখি। তো তুমি একজন মার্কেটার, এই যে মাছের বাজারটা, তো মাছের বাজারটাতে আজকে দাম ছিল 100 টাকা। দাম ছিল কত টাকা? 100 টাকা। তুমি 20 কেজি সাপ্লাই দিতেছো। তুমি কত কেজি সাপ্লাই দিতে চাইতেছো? 20 কেজি। কিন্তু মানুষ কিন্তু 20 কেজি কিনবে না, মানুষ 10 কেজি কিনবে। এবং 10 কেজি সাপ্লাই দিলে তখন ব্যালেন্স হবে, মাঝখানটা কি হবে বলতো? ব্যালেন্স হবে। আবার দাম যখন 80 টাকা তখন তুমি সাপ্লাই দিবে কত বলতো? 15 কেজি। আবার দাম যখন 50 টাকা তখন তুমি সাপ্লাই দিবে কত? কারণ দাম কমে গেছে, দাম কমে গেছে, তুমি বেশি সাপ্লাই দিতে চাবা, কারণ ওই মাছটাই তুমি 100 টাকাতে বিক্রি করতে পারবা ফ্রিজিং করলে। কালকে হয়তো বা পরশুদিন তুমি হচ্ছে 100 টাকায় বিক্রি করতে পারবা। তাহলে কত কেজি সাপ্লাই দেওয়ার চেষ্টা করবা? 10 কেজি। অলরেডি বুঝে গেছো যে দাম কমে যাইতেছে, চাহিদাও কমে যাচ্ছে। এখানে কি মুখী সম্পর্ক থাকবে? সমমুখী সম্পর্ক। তোমাদের কিন্তু খ নম্বরে একটা কমন কোশ্চেন যে চাহিদা বিধি এবং যোগান বিধিকে ব্যাখ্যা করতে হবে। জাস্ট ছোট্ট করে মনে রাখবা, দাম কম, চাহিদা বেশি, দাম বেশি, চাহিদা কম, বিপরীতমুখী সম্পর্ক, এটাকে চাহিদা বিধি বলা হয়। তারপর একটা ছোট্ট করে মাছ, কলা, আম, জাম, কাঁঠাল যে কোনো কিছু উদাহরণ দিবা। সেম ভাবে যোগান বিধির ক্ষেত্রে দাম কম, যোগান কম, দাম বেশি, যোগান বেশি, কি মুখী সম্পর্ক, এই ওয়ার্ডটা কিন্তু অবশ্যই মেনশন করবা। দেখা যায় খতে তুমি অনেক লিখেও দুয়ে দুই পাইতেছো না, কারণ এই যে বিপরীতমুখী সমমুখী কথাগুলো তোমরা মেনশন করো না, এটা খাতার মধ্যে একটা বড় ইফেক্ট ফেলে। ওকে, তো সমমুখী সম্পর্ক থাকলে এটা কি হবে বলতো? যোগান বিধি হবে। ওকে, তাহলে অলরেডি তোমরা চাহিদা বিধি আর যোগান বিধিটা আশা করবো যে বুঝে ফেলছো। চাহিদা কি, যোগান কি, আমরা ফার্স্ট টাইম এটা বুঝলাম, দেন আমরা বুঝলাম চাহিদা কি এবং যোগান কি। এবার আছে এর ব্যতিক্রম। আচ্ছা, এর দেখো ব্যতিক্রম বোঝার আগে তো সব মানে স্বাভাবিকটা বুঝতে হবে। স্বাভাবিক অবস্থায় এরা কি হবে বলতো? এই বিধিটা মানবে। যখন স্বাভাবিক হবে না, এই বিধিটা মানবে না। সাপোজ আমি একটা ছোট্ট উদাহরণ দেই, তাহলে হয়তো বুঝতে পারবা যে ধরো তোমার কোনো বিড়িখোর বন্ধু আছে। কি বন্ধু বলতো? বিড়িখোর বন্ধু। ওকে, তো তোমার যে বিড়িখোর বন্ধুটা আছে তাকে কমেন্টে মেনশন দিতে পারো, যে মেনশন দিয়ে দেখাইতে পারো যে কোন ফ্রেন্ডটা তোমার বিড়ি খায়। আচ্ছা, তো যে বিড়িখোর বন্ধুটা আছে, ওকে ও যা ধরো বিড়ি খায়। এখন ছোটবেলায় দেখো আগে বিড়ির দাম ছিল ধরো কত? 10 টাকা। একটা সিগারেটের দাম কত ছিল? 10 টাকা। তখনও ও খায়, মানে ধরো দিনে 5 টাকা খায়। আবার তোমার হচ্ছে দাম বেড়ে 15 টাকা হলো, তখনও 5 টাকা। ওকে, আবার দাম বেড়ে 20 টাকা হলো, তখনও সে দিনে 5 টাকা। তার মানে দাম সরকার যতই বাড়াক, ওকে কি করা যাবে না? খাওয়া থেকে আটকানো যাবে না। আর এইটাকে বলা হয় শখের দ্রব্য। শখের দ্রব্যের ক্ষেত্রে আমাদের নেশা জাতীয় দ্রব্য, এটাকে কি বলা হয়? নেশা জাতীয় দ্রব্য। নেশা জাতীয় দ্রব্যের ক্ষেত্রে আমাদের চাহিদা বিধিটা কাটে না, যতই দাম বাড়ুক, যতই কিছু হোক, ও খাবেই। আবার সেম ভাবে একটু আগে ওয়ার্ডটা বললাম কি বলতো? শখের দ্রব্য। শখের দ্রব্য বলতে ধরো তোমার হচ্ছে ফ্রেন্ড কি পছন্দ করে? তোমার ফ্রেন্ড ধরো ফুচকা অনেক বেশি পছন্দ করে। তো ফুচকার প্লেট আগে ছিল 20 টাকা, তারপরে ও 5 প্লেট খাবে। আবার ধরো 30 টাকা হয়ে গেছে, তারপরে 5 প্লেট খাবে। আবার ধরো 40 টাকা হয়ে গেছে, তারপরে 5 প্লেট খাবে। তার মানে 10 টাকা, 20 টাকা, 30 টাকা যতই হোক না কেন, ওকে ফুচকা খাওয়ানো থেকে কি করা যাবে না বলতো? আটকানো যাবে না। শখের দ্রব্য, নেশা জাতীয় দ্রব্য, তারপর হচ্ছে গিফটের দ্রব্য, ভ্যাবলেন দ্রব্য, এইগুলো থেকে আমাদের চাহিদা এবং যোগানের ব্যতিক্রম ঘটে।
তো তখন তোমার চাহিদা এবং যোগানের ব্যতিক্রম বা চাহিদা এবং যোগান ভিত্তি যখন ব্যতিক্রমটা লিখতে বলবে, ফার্স্ট টাইম তোমরা বিধির সংজ্ঞাটা দিবা। বিধির সংজ্ঞাটা দিয়ে এটা কেন ব্যতিক্রম ঘটলো এটা একটু সুন্দরভাবে বুঝাই দিবা, তোমরা খতে শিওর 2-2 পাবা। খ কিন্তু 2-2 পাওয়ার জন্য এটা খুব উপযুক্ত একটা জায়গা। ওকে, তো আশা করবো তোমরা অলরেডি চাহিদা বিধি এবং যোগান ভিত্তিটা সুন্দরভাবে বুঝতে পারছো। যদি এই দুটো বুঝো তাহলে সূচি রেখা আপেক্ষিক ঢাল বের করতে কোনো প্রবলেম হবে না। ওকে, তাহলে যদি এটা না বুঝে থাকো অবশ্যই কমেন্ট বক্সে জানাবা। যদি বুঝে থাকো তাহলে অবশ্যই তোমার হচ্ছে ফ্রেন্ডে শেয়ার করে তাকে বোঝার একটা সুযোগ করে দিবা। তাহলে যেহেতু চাহিদা এবং যোগান ভিত্তিটা আমরা বুঝে ফেললাম, এবার আমরা একটু দেখবো সূচি। তাহলে এবার আমার দেখার বিষয় হচ্ছে সূচি। দেখো সূচি জিনিসটা কি? সূচি বলতে বোঝাবে একটা ঘর, একটা ছক। আমি কিন্তু অলরেডি সূচি বুঝাই ফেলছি, সূচি থেকে শুধু রেখা দেখাইতে হবে। তাহলে যখন আমরা সূচিটা দেখবো, আমরা একসঙ্গে দুটো সূচি আট করি। একটা হচ্ছে চাহিদা সূচি, আর একটা হচ্ছে যোগান সূচি। দেখো পরীক্ষা আসার জন্য ইম্পর্টেন্ট একটা জায়গা। তোমার হয়তো সূচিটা বের করতে বলবে না, 90% সময় সূচিটা দেওয়া থাকবে, তোমার রেখা চিত্র ঢাল যে কোনোটা বের করতে বলে কোশ্চেনের মধ্যে। তো তুমি যদি বিধি বুঝে থাকো তাহলে সূচি তোমার কাছে কোনো ব্যাপারই না, সূচি তো কাছে একদম পানি লাগবে। ওকে, তো দেখো সূচিটা আমরা কিন্তু অলরেডি আট করে ফেলছি। যদি ব্যতিক্রম না ঘটে স্বাভাবিক অবস্থায় চাহিদা কি হয় বলতো? চাহিদা অলওয়েজ দুটো জিনিস থাকবে, একটা হচ্ছে দাম আর একটা হচ্ছে চাহিদার পরিমাণ। চাহিদার পরিমাণ। ওকে, তো দেখো একটু আগে আমরা সেম কথা বলছি যে বিধি থেকে চাহিদা কি বের করছি বলতো? একটা উদাহরণের মাধ্যমে। তো যখন আমাদের হচ্ছে মাছের দাম থাকে 100 টাকা, মাছের দাম কত টাকা থাকে? 100 টাকা, তখন মাছের চাহিদা থাকে কত বলতো? 10 কেজি। কারণ কি? কারণ দাম বেশি, চাহিদা কি বলতো? কম। আবার যখন ওই মাছটা 80 টাকা হয় তখন তোমার চাহিদাটা কত হয় বলতো? 15 কেজি। আবার ওই মাছটা যখন 50 টাকা হয় তখন চাহিদা কত হয় বলতো? 20 কেজি। তাই আমরা অলরেডি যদি বিধিটা না বুঝি আমাদের কাছে সূচিটা একটু ক্রিটিক্যাল মনেই হবে যে এটা একটু ভয়ঙ্কর দেখতে, বাট এটা ভয়ঙ্কর না, সম্পূর্ণটা বিধি থেকে চলে আসে। তো বিধিটা যদি তুমি বুঝে থাকো যে দাম বেশি চাহিদা কম, তাহলে এটা তুমি নির্দ্বিধায় বলে ফেলতে পারবা। যদি এখানে চাহিদা লেখেও না থাকে তুমি বলে দিতে পারবা যে এটা চাহিদা। কার বলতো? এটা চাহিদা সূচি। কারণ কি? দাম বাড়ছে, চাহিদা কমতে আছে। ওকে, তাহলে আমরা এখানে কি দেখলাম বলতো? চাহিদা সূচিটা দেখলাম। ওকে, তো চাহিদা সূচি দেখার পর আমরা একটু যোগান সূচিটা দেখবো। অলরেডি তোমরা তাহলে যোগান সূচিটা হয়তো বের করতে পারবা, এটা আশা করি। যোগান সূচি নিয়ে তোমাদের কোনো প্রবলেম হবে না। তাহলে যোগানে কয়টা জিনিস থাকবে? একটা দাম আর একটা থাকবে কি বলতো? যোগানের পরিমাণ। যোগানের পরিমাণ। আচ্ছা, তো এগুলো কিন্তু ইংলিশে লেখা থাকে, পি লেখা থাকবে এখানে, এবং এখানে কি লেখা থাকবে বলতো? কিউডি, কোয়ান্টিটি অফ ডিমান্ড। কোয়ান্টিটি অফ ডিমান্ড তুমি যে কোনোটা লিখতে পারো, কিউডিও লিখতে পারো, পি লিখতে পারো, দামও লিখতে পারো, চাহিদা পরিমাণ লিখতে পারো। আমার মতে পি কিউডি গুলো আনাটা, আচ্ছা আনিও, এটা তোমার ইচ্ছা, তুমি সম্পূর্ণভাবে বুঝবা। এরপর এখানে আমরা কি লিখতে পারবো? পি, আর এখানে লিখবো কিউএস। ডি তে ডিমান্ড, এস তে সাপ্লাই। আচ্ছা, তো সেম ভাবে যখন দাম ছিল 100 টাকা তখন একজন মার্কেটার কি চাবে? বেশি করে সাপ্লাই দিই, 20। আবার দাম যখন 80 টাকা তখন মার্কেটার কি চাবে? কমাই দেই, 15। আবার দাম যখন কত টাকা হয় বলতো? 50 টাকা, মার্কেটার কি করবে? আরো কমাই দেই। ওই মার্কেটে আমার পণ্য বিক্রি করারই কোনো দরকার নাই, 10 একক পণ্য তিনি বিক্রি করতে চেষ্টা করেন। তাহলে অলরেডি মনে হয় তোমরা চাহিদা সূচিটা বুঝতে পারছো। দেখো যদি হঠাৎ করে 20-এ 20, 80-তে হচ্ছে 30, আবার হচ্ছে বা এটাতে হচ্ছে 20, এটাতে 20 থাকে, তাহলে এটাকে আমি কি বলবো বলতো? ব্যতিক্রম। এটা কি বলবো? ব্যতিক্রম। শখের দ্রব্য, ভ্যাবলেন দ্রব্য, গিফেন দ্রব্য, এগুলোর ক্ষেত্রে তোমার হচ্ছে চাহিদা বিধি যোগান বিধি খাটে না। কেন খাটে না? ওটা আমরা একটু আগে এক্সপ্লেন করছি। তাহলে স্বাভাবিক অবস্থায় কি হতে থাকবে? কমতে থাকবে। স্বাভাবিক অবস্থায় কি হবে বলতো? কমতে থাকবে। তাহলে এটা 15 পর কত আসবে বলতো? 15 পর 10 আসবে। ওকে, আশা করি তোমাদের কাছে সূচিটা ক্লিয়ার হয়ে গেছে। এবার এই সূচি থেকে, সেম সূচি থেকে আমরা কি দেখবো? রেখা। এখন রেখা নিয়ে যদি তোমার বিস্তারিত ভালোভাবে জানার ইচ্ছা থাকে তাহলে তোমরা প্রথম ক্লাসটা করতে পারো। প্রথম ক্লাসের মধ্যে রেখা নিয়ে বিস্তারিত সুন্দরভাবে আলোচনা করা আছে, যে রেখার কোন রেখে যাবো, মাইনাস হলে কি হবে, মাইনাস না হলে কি হবে, যে এখানে একটা -15 আসলো তখন কি হবে, তোমার 10 আসলো তখন কি হবে, এটা প্রথম ক্লাসে সুন্দরভাবে বোঝানো আছে, তোমরা ওখান থেকে দেখে নিতে পারো। ওকে, তো এই সূচি থেকে আমরা রেখা আট করবো। দেখো রেখা সূচির পর কি আসবে আমাদের পয়েন্টটা? রেখা। এটা কিন্তু ম্যাক্সিমাম সময় তোমার পরীক্ষায়
চায় যে রেখাটা অঙ্কন করো, উদ্দীপকের সূচি থেকে চাহিদা রেখা বা যোগান রেখা অঙ্কন করো। যখন দেখো আমরা রেখাটা অঙ্কন করব তখন আমাদের তো দুইটা অক্ষ নিতে হবে। এই দুটো অক্ষ নিয়ে কিন্তু আমি আবার বলতেছি প্রথম ক্লাসে সুন্দরভাবে বোঝানো আছে, ওখান থেকে তোমরা দেখে নিতে পারো। ওকে, তো আরেকটা জিনিস, যে কোনো রেখা অঙ্কন করতে বলুক না কেন, আমরা সবসময় পরিমাপটাকে কিসে রাখবো বলতো? নিচে। পরিমাপটা কোথায় রাখবো? নিচে। এটা কিন্তু বারবার বলতেছি আমি, পরিমাপ মানেই নিচে। তার মানে আমরা যখন চাহিদা, এটা আমরা ফার্স্ট টাইম চাহিদা রেখা অঙ্কন করি। ওকে, তো চাহিদা রেখাটা যখন অঙ্কন করবো তাহলে নিচে কি আসবে বলতো? কিউডি বা চাহিদার পরিমাণ। চাহিদার পরিমাণ। ওকে, পরিমাণ অলওয়েজ নিচে। অর্থনীতিতে যতগুলো তোমরা চিত্র দেখবা একটা জিনিস মাথায় রাখবা, যে পরিমাণকে নিচে রাখা হয়, পরিমাণ কখনো উপরে যাবে না। শুধুমাত্র প্রথম অধ্যায়ে একটা জিনিস বাদ দিয়ে, সেটা হচ্ছে যে দুইটি পণ্যের উৎপাদন সম্ভাবনা রেখা, ওখানে তো পরিমাপ নাই, এর জন্য দুইটা পণ্যকে এক পাশে ওপাশ করে রাখা হয়। ওকে, তাহলে এই পাশে কি থাকবে বলতো? এর পাশে থাকবে দাম বা পি। ওকে, আরেকটা জিনিস, আমাদের যখন রেখা অঙ্কন করবো তাহলে চাহিদার পরিমাপকে নিচে বসাবো। তাহলে পরিমাপ বসানোর সময় সর্বোচ্চ মানটা দেখতে হয়, যে সর্বোচ্চ কত আছে। তাহলে সর্বোচ্চ কত আছে? 20। তাহলে এই পাশে আমাকে 20 ঘর পর্যন্ত যেতে হবে। তো এক 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 করে 20 পর্যন্ত যাইতে পারি, আমরা 5 করে ধরে নিতে পারি। এটার ব্যাখ্যা কিন্তু প্রথম ক্লাসে আছে। তাহলে আমরা 5 করে ধরি, 5, 10, 15, 20। এইগুলো কিন্তু স্কেল দিয়ে সুন্দরভাবে মেপে নিবা, তাহলে রেখাটা একেবারে সোজা স্ট্রেট ফরওয়ার্ড একটা লেখা আসবে। ওকে, তো এখানে আমরা প্রথমে কি নিব? 0, 5, 10, 15, 20। সেম ভাবে এইটার সর্বোচ্চ মান কত? 100। সর্বোচ্চ মান কত বলতো? 100। এখন এই পাশে আমাকে 100 ঘর পর্যন্ত যেতে হবে। তাহলে আমি 1, 2, 3, 4 করে 100-তে যাবো, অথবা তোমার 5, 10, 15, 20 করে 100-তে যাবো, তাহলে অনেক বড় হবে। এখানে আমরা কি করতে পারি বলতো? এখানে আমরা নিতে পারি হচ্ছে, এটা তোমার ইচ্ছা মতো, এটা কোনো ম্যাটার করে না। তাহলে এখানে আমরা নিব 40, এখানে নিব 80, আর এখানে নিব 120। ওকে, কেন নিলাম? কারণ আমার 100 পর্যন্ত লাগবে, কিন্তু ঘরগুলো ব্যবধান করে আমরা 120টা ঠিক রাখলাম। তো এখন দেখো, চাহিদার পরিমাপ যখন 10, তখন দাম কত টাকা বলতো? 100 টাকা। তার মানে 10-এর জায়গায় কত হবে? 100। এই যে 80 এবং 120-এর মাঝখানে যদি আমরা অর্ধেক করি তাহলে কত আসবে? 100-তে আসবে। তাহলে এই ঘরটাকে আমি মিলাই দেই, এই জায়গায় যে বিন্দুটা পাবো এইটা হবে আমাদের প্রথম অক্ষের বিন্দু। বিন্দু বসানো কিন্তু অলরেডি দেখানো আছে। তাহলে কি মিলালাম বলতো? চাহিদা যখন 10 একক, তখন দাম কত? 100 টাকা। সরি, আমি পাশে দিছি। তাহলে এই জায়গাটা দেখো। ওকে, বিন্দুটা কিন্তু এখানে চলে আসবে, আমি পাশে দিছিলাম ভুলে। ওকে, তো চাহিদা যখন 10 একক, দাম তখন কত? 100 টাকা। দাম কত টাকা? 100। সেম ভাবে এখানে চাহিদা যখন 15, দাম তখন কত বলতো? 80। তাহলে 15 ঘরটাকে আমরা একটু বাড়াই দেই, তোমরা স্কেল দিয়ে সুন্দরভাবে টেনে নিবা এটা। আচ্ছা, তাহলে কত আসলো? 80। আবার যখন এটা কত বলতো? 20। যখন চাহিদার পরিমাণ 20, দাম কত? 50, কমে গেছে। এই যে তোমার 80, 40-এর মাঝখানে এই এখানে আসবে, কারণ এটার অর্ধেক নিলে এখানে কি হবে? 60। 60-এর অর্ধেক নিলে এখানে কত আসবে বলতো? 50। এখানে আমাদের আরেকটা কাঙ্ক্ষিত বিন্দু। ওকে, তো এই যে কাঙ্ক্ষিত বিন্দুটাকে আমরা তিনটা বিন্দুকে মিলাই দেই, এই রেখাটার নাম কি হবে বলতো? কিউ ডি রেখা, মানে কোয়ান্টিটি অফ ডিমান্ড বা চাহিদার পরিমাপ বা চাহিদা রেখা। ওকে, তো চাহিদা রেখাটা কিভাবে আর্ট করা হলো এটা তোমরা অলরেডি বুঝতে পারছো আমি আশা করি, যে জাস্ট দুইটা বিন্দুকে মেলাবো। আর পরিমাপ অলওয়েজ কোথায় থাকবে বলতো? নিচে। মাস্ট। পরিমাপকে আমরা অলওয়েজ কোথায় রাখবো? নিচে রাখবো। পরিমাপকে নিচে রেখে আমরা মূলত চাহিদাগুলো বের করার চেষ্টা করব। ওকে, তো এইভাবে আমরা চাহিদাটা বের করলাম। তো চাহিদা রেখা তোমরা সবসময় মাথায় রাখবা, যে চাহিদা যখন আমরা বিধি পড়লাম, এখানে বিধিতে আমরা কি পড়ছি? যে এটা বিপরীতমুখী সম্পর্ক। আর বিপরীতমুখী সম্পর্ক হওয়ার কারণে এটা হাতের বাম দিক থেকে ডান দিকে নিম্নগামী। বাম দিক থেকে ডান দিকে কি বলতো? নিম্নগামী। তার মানে নিম্নগামী যদি কোনো রেখা দেখো, তাহলে এটা কোন রেখা হবে বলতো? চাহিদা রেখা। তাহলে অলরেডি মনে হয় তোমরা চাহিদা রেখা, চাহিদা সূচি, চাহিদা বিধি বুঝতে পারছো। এখন চাহিদা বিধি ব্যতিক্রমটা দেখাই দিই। যদি হঠাৎ করে চাহিদা রেখাটা এইরকম হয়, কোয়ান্টিটি অফ ডিমান্ড, আবার এইরকম যায় কোয়ান্টিটি অফ ডিমান্ড, তাহলে এই যে মানে বাম দিক থেকে ডান দিকে নিম্নগামী না হয়ে স্বাভাবিক হয়ে বা উপরের দিকে গেলেই এটাকে আমরা চাহিদা রেখার কি বলবো বলতো? ব্যতিক্রম বলবো। ওকে, তাহলে ব্যতিক্রমটা তোমরা হয়তো ধরতে পারছো। এখন চাহিদা রেখার পাশাপাশি আমরা যোগান রেখাটা দেখার চেষ্টা করব। তাহলে এটা কোন রেখা বলো তো? যোগান, মানে কিউএস রেখা, কোয়ান্টিটি অফ সাপ্লাই রেখা। যখন সাপ্লাই রেখাটা দেখবা, একটা জিনিস সুন্দরভাবে দেখো, যে আমাদের অলওয়েজ পরিমাপটা কোথায়? নিচে। তার মানে কিউএস নিচে, আর এখানে কি থাকবে? প্রাইস। তার মানে এখানে আমরা কি দিব? চাহিদার
পরিমাপ, আর এখানে কি দিব বলো তো, দাম। এখন যখন পরিমাপ নেবে সর্বোচ্চ বিন্দু দেখতে হবে, সর্বোচ্চ বিন্দু কত, এখানেও কত বলতো, সর্বোচ্চ বিন্দু 20, তাহলে আমরা 20 করে নেই। এবার দেখো একটু আমরা ডিফারেন্ট করে নেই, এখানে 0 দিলাম, এখানে দিলাম 4, 8, 12, 16, 20, তাহলে লিখলাম কত, 4, 8, 12, 16, 20, এবং এখানে নিলাম 20, 40, 40, 60, 80, 100, 20, 40, 60, 80, 100। ওকে, তাহলে 20, 40, 60, 80, 100 নিলাম। কোনো সমস্যা নেই, তুমি পরীক্ষার হলে তোমার যেভাবে খুশি তুমি সেইভাবে মানটাকে নিতে পারবা। জাস্ট মাথায় রাখতে হবে ঘরগুলো যাতে মানটা বা সাইজটা ঠিক থাকে, স্কেল দিয়ে বসায়। ওকে, একটা জিনিস দেখো, যখন দাম 100 টাকা, যোগানের পরিমাণ কত, 20, তাহলে 20-এ কত বলতো, আমাদের কাঙ্ক্ষিত বিন্দুটা কোথায় বসবে, এখানে। আবার দাম যখন 80 টাকা, তখন যোগানের পরিমাণ কত, 15, দাম যখন 80 টাকা তখন যোগানের পরিমাণ কত, 15, তাহলে 12, 16 মাঝখানে 15, এই যে এখানে চলে আসবে, কারণ 4টা করে ঘরে ভাগ হবে। এবং দাম যখন 50 টাকা, তখন তোমার হচ্ছে যোগানের পরিমাণ কত, 10, আর যোগানের পরিমাণ কত বলতো, 10, তাহলে দাম 50 মানে এই মাঝখানে, এবং যোগান 10 মানে এই দুটার মাঝখানে। ওকে, তাহলে আমাদের কাঙ্ক্ষিত বিন্দুটা এইদিকে। আচ্ছা, এটা কি রেখা বলতো, কিউএস রেখা। আমি আশা করবো তোমরা কিউএস রেখাটা বুঝতে পারছো, বাট একটা জিনিস মনে রাখবা, এটা সমমুখী সম্পর্ক, আর যার জন্য এটা কি হবে বলতো, হাতের বাম দিক থেকে ডান দিকে ঊর্ধ্বগামী। সবসময় মনে রাখবা, চাহিদা রেখা হাতের বাম দিক থেকে ডান দিকে নিম্নগামী, কিন্তু যোগান রেখা হাতের বাম দিক থেকে ডান দিকে ঊর্ধ্বগামী। এটা কিসের কারণে হয়, এটা বিধির কারণে হয়। কিসের কারণে হয় বলতো, আবার বলতেছে বিধির কারণে, যে চাহিদা রেখা কেন ডান দিক থেকে বাম দিকে নিম্নগামী ঊর্ধ্বগামী, এটা কি জন্য বলবো বলতো, বিধির কারণে। এখন ব্যতিক্রম হলে কি করবে, সোজা যাবে অথবা নিচের দিকে আসবে, মানে কিউএস রেখাটা এখানে চলে আসবে বা এখানে চলে আসবে, তখন এটা কি হবে বলতো, ব্যতিক্রম। আমি আশা করব অলরেডি তোমরা বিধির ব্যতিক্রম সূচি রেখা বুঝে ফেলছো। এবার আমরা দেখবো কি বলতো, আপেক্ষক এবং ঢাল। ওকে, তো চাহিদা, আপেক্ষক এবং ঢাল দেখার একটু চেষ্টা করি। যখন আমরা আপেক্ষক দেখবো, আমাদের কিন্তু সূচি দুটো একটু কাজে লাগবে, যার জন্য আমি সূচি দুটোকে মিশাই নেই। এইটা থেকে আবার আমরা কোশ্চেনটা কিভাবে আসে বা সিকিউরিটি কিভাবে আসে এটা দেখার চেষ্টা করব। ওকে, দেখো, যখন আপেক্ষক দেখবো বা অপেক্ষক দেখবো, তখন তোমাকে একটা জিনিস মাথায় রাখতে হবে, যে অপেক্ষক মানে আমরা ছোটবেলায় করে আসছি সমীকরণ। যেমন সমীকরণ আমি একটু বোঝার চেষ্টা করি, f of x সমান সমান 2x স্কয়ার প্লাস 3x মাইনাস 8। ওকে, তো এরকম সমীকরণগুলো তোমরা ছোটবেলায় মান কিন্তু বের করছো, যে এখানে x যদি 1 হয় তাহলে বসবে 2 ইন্টু 1 স্কয়ার প্লাস 3 ইন্টু 1 প্লাস 8। এরকম সমীকরণগুলোর মান তোমরা অলরেডি জেনারেল ম্যাথ বইয়ে বের করে আসছো। আপেক্ষক কিন্তু সেম জিনিস। এইখানে যে এক্সটা ছিল, এই এক্সটাকে কি বলি আমরা বলতো, চলক। এক্সটাকে কি বলে বলতো, চলক। যে এই রাশির মান পরিবর্তন করা যাচ্ছে। ওকে, চলক ধ্রুবক নিয়ে কিন্তু আমাদের বেসিক ক্লাসগুলো হবে, ওইটা আমরা এই 30টা ক্লাসের মধ্যে, মানে টার্গেটেড যে 30টা ক্লাস আছে এর মধ্যে আলোচনা করব না। ওকে, যার জন্য আমরা এখানে চলক বা ধ্রুবক নিয়ে আলোচনা করতেছি না, বেসিক ক্লাস থেকে ওটা দেখে নিও। তাই আপেক্ষক বলতে অলওয়েজ আমরা সমীকরণ বুঝবো। সমীকরণে একটা জিনিস দেখো, যখন আমরা চাহিদা আপেক্ষক বের করব এবং যখন যোগান আপেক্ষক বের করব, তখন কি হবে বলতো, আমি একটু আগে বলছিলাম কিউটিতে কি বোঝায়, চাহিদা, এবং কিউএসতে কি বোঝায়, যোগান। তাহলে চাহিদা যখন আপেক্ষক দেখব, তখন 20 মাইনাস 2p মাইনাস 5 প্লাস 3p, এইরকম যে রেখাটা থাকবে, এই রেখা থেকে আমাদের তোমার হচ্ছে বাকি কোশ্চেনগুলো অ্যান্সার করতে বলবে। তাহলে এইরকম যদি জিনিসটা আমাদের প্রশ্নের মধ্যে দেখো, তাহলে এটা কি হবে বলতো, আপেক্ষক, মানে আমাদের অপেক্ষক থেকে কোশ্চেনটা চলে আসছে। ওকে, তো একটা জিনিস দেখো, এটা কোনো চলকটাকে মানে মেনশন করলাম, এখানে হচ্ছে চলকটা পি, কারণ পি এর মানটা যখন আমরা পরিবর্তন করব, তখন কিউটির মানটা অটোমেটিক্যালি চেঞ্জ হয়ে যাবে। তাহলে পি এর মান পরিবর্তন করার মাধ্যমে কিউর মানটা যে কিউটির মানটা যে পরিবর্তন হবে, এই মানটাই আমাদের বের করতে হবে। একটা জিনিস দেখো ছোট্ট ভাবে, যে এই যে এখানে পিটা আছে, এই পিটার আমরা মানটা বিভিন্ন ভাবে চেঞ্জ করে, তোমাকে প্রশ্নটা কি আসবে, গ নাম্বার প্রশ্নে আসবে সূচি বের করো, সূচি বের করো। আর ঘ নাম্বার প্রশ্নে আসবে রেখা অঙ্কন করো, সূচি থেকে রেখা অঙ্কন করো। অথবা এখানে ভারসাম্য কথাটা বারবার চলে আসে, যে চাহিদা এবং যোগানের ভারসাম্যটা দেখাও। তাহলে ভারসাম্য বের করাটা আমরা শিখবো, ওটা পরের ক্লাসে, নেক্সট ক্লাসে শিখবো। বাট আপাতত আমরা সূচিটা বের করি, এবং সূচি থেকে তারপর তোমরা রেখা অটোমেটিক্যালি বের করবা।
একটা জিনিস দেখো, পরীক্ষার খাতায় যখন এই উত্তরটা লিখবা তখন অনেকেই এই কাজটা করে যে বিশাল বড় বড় করে উত্তর লেখে। অত বড় করে উত্তর লেখার দরকার নাই, তোমরা উপরে লিখবা কিউডি ইকুয়াল 20 মাইনাস 2p, নিচে একটা রেখা অঙ্কন করবা, রেখা অঙ্কন করে সুন্দরভাবে 3টা ঘর দিবা। একটা মাথায় রাখবা 3টা মানেই যথেষ্ট যে কোনো রেখা অঙ্কন করার জন্য। কয়টা মান বলো তো? 3টা মান হলে তোমরা যে কোনো রেখা অঙ্কন করতে পারবা। তাহলে এদিকে রাখলাম আমরা কিউডি, এদিকে রাখলাম পি। তো পি দেখো, এখন আমরা ক্যালকুলেটর আছে না হাতে, ক্যালকুলেটর জাস্ট চাপবা। এখানে পি কে আমরা কখনো 1 ধরবো, 2 ধরবো, 3 ধরবো। কেন 3 ধরবো? কারণ এটা চলক, এটার মান আমরা ইচ্ছা মতো পরিবর্তন করতে পারি। ওকে, তো পি যখন আমরা 1 ধরবো, একটা জিনিস মাথায় রাখো, পি কে যখন আমরা 1 ধরবো তখন কি আসে যে এখানে 2 into 1, তাহলে 2 একে 2, 20 থেকে 2 মাইনাস করলে কত আসে বলো তো? 18। কত আসে? 18। কিউডির মান কত? আমি একটু ছোট্টভাবে ম্যাথটা করে দেখাই যে কিউডি ইকুয়াল 20 মাইনাস 2p, তাহলে p জায়গায় আমরা কত বসালাম? 1, তাহলে কিউডি ইকুয়াল 20 মাইনাস 2 into 1, তাহলে 2 এক গুণ করলে কত থাকে বলো তো? 2, তাহলে কিউডি সমান সমান 18। ওকে, কত মান চলে আসলো? 18। তাহলে দেখো p এর মান যখন আমরা 1 বসাই, p এর মান কত বসাই? 1, তখন কিউডি কত পাই? 18। তার মানে যখন দাম 1 টাকা, চাহিদা কত থাকে? 18। দাম যখন 1 টাকা, চাহিদা কত থাকে বলতো? 18। আবার এখানে যখন আমরা 2 বসাবো, তাহলে 2 দুগুণে কত হবে? 4, তাহলে 20 মাইনাস 4, 20 মাইনাস 2 দুগুণে 4, তাহলে কিউডি সমান সমান কত আসবে বলতো? 4 বাদ দিলে 16। তাহলে দাম যখন 2 টাকা, তখন চাহিদার পরিমাণ কত? 16। চাহিদার পরিমাণ কত আসে বলতো? 16। আবার সেম ভাবে যখন পি এর মান আমি 3 বসাবো, তখন এখানে কত বসবে? 3, তাহলে 3 দুগুণে 6, এখানে 6 বাদ দিব, তাহলে 6 বাদ দিলে কত থাকবে বলতো? 14। তাহলে দাম যখন 3 টাকা, তখন চাহিদার পরিমাণ কত? 14। এখন একটা কোশ্চেন হতে পারে যে স্যার আপনি এখানে 1 2 3 ধরলেন, তাহলে 1 2 3 কি ধরতে হবে? কখনোই না, তোমার ইচ্ছা মতো তুমি ধরবে। কিন্তু মাথায় রাখবা, যত বেশি মাইনাস মান আসবে, রেখার কিন্তু তোমার বাম দিকে বা উপর নিচে সরতে থাকবে। এই জন্য আমাদের মাইনাস মান আনা যাবে না। তুমি মাইনাস বাদ দিয়ে তুমি যা খুশি তাই নিয়ে আসো। মাইনাস আনলে যে ভুল হবে এমনটা না, কারণ মাইনাস আনলে কিভাবে রেখা অঙ্কন করতে হয় এটা প্রথম ক্লাসে ব্যাখ্যা করা আছে। ওকে, আচ্ছা, তাহলে এইভাবে আমরা সূচিটা পেলাম। এখন এই সূচি থেকে তুমি রেখা অঙ্কন করতে পারবে না, একটু আগে কিন্তু দেখানো হয়েছে সেম সূচি থেকে রেখা অঙ্কন করা হয়েছে। ওকে, তাহলে চাহিদা আপেক্ষক থেকে কিভাবে তোমার সূচিটা বের করতে হয়, আশা করি তোমরা এটা বুঝে গেছো। ওকে, তো সূচিটার পর আমাদের কি আছে বলতো? আবার কিউএস সমীকরণটা আছে, তাহলে কিউএস সমীকরণটা দেখার চেষ্টা করব। তাহলে দেখো কিউএস সমীকরণ, তাহলে এই কিউটির জায়গায় শুধু কি চলে আসবে বলতো? কিউএস। আবার আমরা এটা একটু মিশাই দেই, তাহলে কি লিখবো? কিউএস ইকুয়াল -5 প্লাস 3p। এখন p এর মানটাই শুধু চেঞ্জ করব। তাহলে p এর মান যদি প্রথমে 1 নেই, একটা জিনিস দেখো, মজার জিনিস এটা, -5 প্লাস 3, কারণ 3 একে 3, তাহলে 3 যখন করবো এখানে -2 থাকে। আমি অলওয়েজ বলার চেষ্টা করি যে তোমরা অর্থনীতিতে মাইনাস মানটাকে ইগনোর করবা। কেন মাইনাস মানটাকে ইগনোর করবা? কারণ মাইনাস মানটাকে যদি তুমি ইগনোর করো, তোমার সূচিটা অনেক সুন্দর হবে। কারণ প্রথম অক্ষরের মধ্যেই থাকবে। প্রথম অক্ষ কি এটা অলরেডি বোঝানো আছে, তোমার প্রথম অক্ষরের মধ্যে মানটা থাকলে সূচিটা অনেক সুন্দর দেখাবে। তাহলে মাইনাস মানটাকে ইগনোর করার জন্য আমরা এখানে কি করব? আমরা এখানে সুন্দরভাবে কিউএস লিখে -5, দেখো তুমি যদি এখানে 2 দাও, তাহলে 3 দুগুণে 6, মানে 5 এর থেকে বড় হয়ে যেতেছে, মাইনাসটা অলরেডি শেষ হবে। তাহলে প্লাস লিখে এখানে 3 ইনটু কি বসাবো? 2, তাহলে 3 ইনটু 2 বসালে কিউএস কত হবে? 3 দুগুণে 6, তাহলে 5 থেকে 6 বাদ দিলে কত থাকবে বলতো? 1, কারণ তোমার -5 আর +6 করলে প্লাসের ঘরে 1 থাকে। তাহলে একটা জিনিস দেখো, দাম যখন 1 টাকা, তখন যোগানো কত আসছে? 1। এখন তুমি যদি এখানে 4 5 6 7 ধরো, এটা তোমার মতো করে মান চলে আসবে। এটা সম্পূর্ণ তোমার উপর ডিপেন্ড করবে। আচ্ছা, তো 1। আবার সেম ভাবে দাম যখন আমরা 2 টাকা ধরব, সাপোজ দেখি, আচ্ছা সরি এটা একটু ভালোভাবে মেনশন করি। দাম যখন 2 টাকা, তখন যোগান কত বলতো? 1। আবার দাম যখন আমরা কত ধরবো? 3 ধরবো, তার মানে p সমান সমান কত ধরবো? 3। এখন দেখো তোমাদের এই ম্যাথগুলো দেখার দরকার নেই, তোমরা উপরে কি করবা? কিউএস লিখবা, তারপর লিখবা -5 প্লাস 3p, এই সূচিটা বসাই দিবা। স্যার ভুল ধরতে পারবে না, কোনোভাবে ভুল ধরতে পারবে না, বাট তারপরে তুমি একবার মেনশন করে দিবে এখানে যে p সমান সমান 2, p সমান সমান 3 এবং p সমান সমান 4 ধরে পাই। তার মানে p সমান সমান 2 3 4 ধরে পাই, এটা মেনশন করলেও চলবে বা এটা না দেখালেও হবে, এটা নিয়ে অত ভাবার দরকার নাই। ওকে, তো এই জিনিসটা আমরা দেখলাম। আবার যখন আমি দাম ধরবো 3 টাকা, দাম ধরবো 3 টাকা, তখন পাবো কত বলতো? এখানে বসবে কত? 3, তাহলে 3 3 9, তাহলে -5 প্লাস 9 করলে কত থাকে বলতো? 4। তাহলে দাম যখন 3, যোগান কত? 4।
আবার দাম যখন তোমার 4 হবে তাহলে 3 4 12 -5 12 করলে 5 এখানে 7 থাকে, কত থাকে বলতো 7, দাম যখন 4 টাকা। অলরেডি আমি আশা করি তোমরা কিভাবে যোগান আপেক্ষক থেকে তোমরা সূচিটা বের করবা এটা বুঝে ফেলছো। তাহলে এই সূচিটা কিন্তু বারবার কোশ্চেনে আসে, কিন্তু কোশ্চেনটা আরেকটু ডিফিকাল্ট করে যে তোমার এই সূচি থেকেই কি আপেক্ষক বের করো। এটা প্রশ্ন খুব কম আসে, 1-2% আসে, যার জন্য এটা আমরা বেসিক ক্লাসে রাখছি। তোমরা বেসিক ক্লাস থেকে এটা দেখে নিতে পারো, ডিসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে, ওখান থেকে তোমরা দেখে নিবা যে কিভাবে সূচি থেকে তোমার আপেক্ষক বের করতে হয় বা আপেক্ষকটি কিভাবে বের করবো। ওকে, এখন তাহলে তোমরা এখানে একটা জিনিস আসবে, আপেক্ষক থেকে ভারসাম্য কোশ্চেনটা রিলেটেড থাকে। আমারও বলেছে ঢালের জায়গায় যদি আমি ভারসাম্য ক্লাসটা দিতাম, ক্লাসটা আরো বেশি ইফেক্টিভ হতো। ওকে, বাট দিয়ে ফেলছি, করার কিছু নাই। বাট আমি চেষ্টা করব যে ঢাল, ভারসাম্য, আপেক্ষক ঢাল, ভারসাম্য এবং স্থিতিস্থাপকতা আমরা নেক্সট ক্লাসে বুঝবো। কারণ এই ক্লাসে অলরেডি ক্লাসটা বড় হয়ে গেছে, বোরিং লাগতে পারে। এই ক্লাসে আমরা আপাতত এই কয়েকটা টপিকসই রাখি। তাহলে আজকে আমাদের ক্লাসের টপিকস কি ছিল বলতো? চাহিদা এবং যোগান। তাহলে চাহিদা জিনিসটা কি? চাহিদা হচ্ছে যেখানে 3টা শর্ত থাকবে, একটা আকাঙ্ক্ষা থাকবে, ওটা ক্রয় ক্ষমতা থাকতে হবে এবং ক্রয়ের ইচ্ছা থাকতে হবে। ওকে, তখন এটা চাহিদা হবে, এবং চাহিদা অনুযায়ী যদি পণ্য মার্কেটে আনা হয় ওটাকে বলা হবে যোগান। এবং এটার একটা বিধি আছে যেটাকে চাহিদা বিধি বলা হয় এবং যোগান বিধি। চাহিদা বিধির সময় আমরা কি বলছিলাম বলতো? দাম বাড়লে চাহিদা কমে, দাম কমলে চাহিদা বাড়ে, সম্পর্কে কিরূপ? বিপরীতমুখী, এটাকে বলা হয় চাহিদা বিধি। এবং তারপর কি বলছিলাম বলতো? যোগান বিধি। তাহলে যোগান বিধিটা কি মনে আছে? অবশ্যই, দাম কমলে যোগান কমে, দাম বাড়লে যোগান কমে। আমি কিন্তু একটু উল্টাপাল্টা করে বলতেছি, বাট কোনো ম্যাটার না, সমমুখী সম্পর্ক থাকলেই হবে। যখনই সমমুখী সম্পর্ক থাকবে ওটাকে আমরা কি বলবো বলতো? যোগান বিধি। ব্যতিক্রম করবে কোনগুলোতে? শখের পণ্য, আয়, রুচি, ক্রয় ক্ষমতা, এরকম অনেকগুলো টপিকস আছে, বেসিক ক্লাস থেকে দেখে নিবা। এরপর আমরা কি দেখলাম? বিধি, ব্যতিক্রম, তারপর সূচি। সূচি অলরেডি আমাদের সামনে অঙ্কন করা আছে। বিধি থেকে সূচি চলে আসে, সূচি থেকে রেখা চলে আসে, এবং আপেক্ষক থেকে আবার সূচি চলে আসে, আপেক্ষক থেকে কি চলে আসে? সূচি। তো আমি আশা করব যদি এই টপিকসগুলো থেকে তোমাদের প্রশ্ন আসে, তোমরা খুব সুন্দরভাবে প্রশ্নগুলোর উত্তর করতে পারবা। নেক্সট ক্লাসে আমরা দেখা ট্রাই করব ঢাল, তারপর ভারসাম্য এবং স্থিতিস্থাপকতা। ভারসাম্য যখন দেখাবো, আপেক্ষককে ওখানে আবার ব্যাখ্যা করতে হবে। তো নেক্সট ক্লাসে আমি বাকিটা ব্যাখ্যা করার চেষ্টা করব। এটা হবে আমাদের পঞ্চম ক্লাস। আমাদের যদি কন্টিনিউয়াস 30টা ক্লাস তুমি সুন্দরভাবে কমপ্লিট করো, আশা করি 200 মার্কের সিকিউটা যেটা থাকবে, তোমার হচ্ছে 140 মার্কের, খুব ভালোভাবে তোমার ওটাতে স্ট্রং প্রিপারেশন হবে। তো আমাদের এই জার্নিতে সঙ্গেই থাকো, এবং আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, পেজে ফলো দিয়ে আমাদের সঙ্গেই থাকো। আসসালামু আলাইকুম।